শোনো, বেরোবার আগে একটা গোলাপি পাত্তি রেখে যেও। রান্নাঘর থেকে বলল ঝিলিক। ভাতের প্রথম গ্রাস মুখে তুলতে না তুলতেই বেদম বিষম। সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছুটে এসে ঝিলিক অতনুর সামনে জলের গ্লাস এগিয়ে দিয়ে মাথায় ফু দিতে শুরু করলো। সেই সঙ্গে পিঠ চাপড়াতে লাগলো। কি যে করো! অফিস যাবার তাড়া আছে ঠিকই, তাই বলে কেউ এভাবে খায়? তখন অতনুর কাশির দামও কমেনি। চোখ লাল হয়ে, চোখের জলে নাকের জলে সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তার উপর ঝিলিকের মন্তব্য শুনে অতনুর মাথাটা আরো গরম হয়ে গেল। উত্তর দিতে গিয়ে কাশি কমার বদলে আরো বেড়ে গেল। এদিকে ঝিলিক তখনও কিছু না কিছু বলেই চলেছে। কোনো রকমে কাশি কমতে চোখ মুখ মুছে অতনু বলল, এইবার একটু থামবে? উফ, জ্ঞানের গাড়ি চললে আর থামে না, বিনা পেট্রোলে চলে কি না? হ্যাঁ, তা তো বলবেই। সত্যি কথাগুলো তো জ্ঞানই মনে হবে। আচ্ছা, তুমি মাথায় ফু দিচ্ছিলে কেন? মাথার ওপর অত বড় পাখাটা ঘুরছে, তোমার ফুয়ের জোর কি তার চেয়েও বেশি? আর বিষম তো লেগেছে গলায়, তুমি পিঠ চাপড়াচ্ছিলে কেন? অত শত জানি না, ছোটবেলা থেকে এইরকমই দেখে আসছি, তাই করলাম। অতনু নিজের মনেই বিড়বিড় করে। হ্যাঁ, এই সুযোগে একটু হাতের সুখ করে নিলে। কিছু বলছো? না, কি আর বলবো। খাওয়াই মন দিল অতনু। আজ আবার লেট। আজও ৯টা ১০-এ ট্রেনটা ধরতে পারবো না। পরক্ষণেই মনে পড়ে গেল, উনি তো আবার গোলাপি পাত্তি চাইলেন। একে এ মাসে এলআইসি প্রিমিয়াম দিতে হবে, তার উপর দুটো বিয়েবাড়ি, একটা জন্মদিন বাড়ির নেমন্তন্ন তো এসেই বসে আছে। এখন আবার একটা আস্ত গোলাপি নোট ওনাকে দিতে হবে। একবার জিজ্ঞেস করেই দেখি কি জন্য চাইছে। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে এলো ঝিলিক। ঝিলিক, এদিকে একবার শোনো। হ্যাঁ, বলো, কি বলছো? আচ্ছা, এই একটা আস্ত গোলাপি নোট দিয়ে কি করবে? বাবা, এমন বলছো যেন কি না কি চেয়েছি। আরে বাবা, ওটার কি আর কোনো মূল্য আছে? একবার ভাঙালেই শেষ। সে তো বুঝলাম, কিন্তু তুমি কি কারণে ভাঙাবে সেটাই তো বুঝতে পারছি না। তেমন কিছুই না, একটু পার্লারে যাব। চোখ দুটো কপালে তুলে অতনু ঝিলিকের দিকে তাকায়। কি? পার্লারে গিয়ে ২,০০০? শোনো, পার্লারে এটা কিছুই নয়। এক একজনের কত বিল হয় জানো? আমি তো তবু কমের মধ্যেই করি, যতটুকু না করলেই নয়। তোমার কথা ভেবেই না। তুমি সারাদিন কত পরিশ্রম করে রোজগার করো, সেই পরিশ্রমের টাকা তো আর আমি উড়িয়ে দিতে পারি না। আরে বাবা, তোমার কথা আমি না ভাবলে কে ভাববে বলো তো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। তা পার্লারে না গেলেই কি নয়? কই, আমার মা তো কখনো পার্লারে যাননি, তাই বলে কি ওনাকে দেখতে খারাপ লাগতো? ব্যাস, এতক্ষণ যে শান্ত আবহাওয়াটি বিদ্যমান ছিল তা অচিরেই বদলে গিয়ে ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা দিল। কি বললে তুমি? কি আবার বললাম? তুমি আবার তোমার মায়ের সাথে আমার তুলনা করলে? জানি জানি, তোমার মা খুব রূপসী ছিলেন। আমি না হয় কালো কুৎসিত, তাই পার্লারে গিয়ে একটু সাপসুতরো হয়ে আসি। আহা, আমি কি তাই বললাম নাকি? আমি বললাম, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। ততক্ষণে আঁচলে চোখ নাক মুছার কাজ শুরু হয়ে গেছে। অতনু মনে মনে প্রমাদ গুনছে। কি করে যে এখন অবস্থা আয়ত্তে আনবে সেটাই মনে মনে হাতড়াচ্ছে। চোখ মুখ মুছে ঝিলিক বলল, আমি পার্লারে যেতে চাইলেই যত গায়ে লাগে। আর নিজে যখন দিনের মধ্যে ২০খানা সিগারেট ফোঁকো, ১০ বার চা খাও, তখন বুঝি খরচ হয় না? তা হয়, তবে অত নয়। সারা মাসের হিসেব করে দেখো, অনেক বেশিই হবে। হিসেব শুধু আমার বেলায়। আর তাছাড়া বিয়ের সময় আমার খাওয়া পড়ার দায়িত্ব তুমি নিয়েছিলে, তা বোধহয় ভুলে গেছো। না, ভুলিনি। খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিলাম, পার্লারে গিয়ে রূপচর্চার নয়। শোনো, এটাও কিন্তু আমি তোমার জন্যই করি। কি? রূপচর্চা করো, তাও আবার আমার জন্য? তা নয় তো কি। এই যে এ মাসে তোমার মাসতুতো ভাইয়ের বিয়ে আছে, সেখানে যদি একটু সেজেগুজে না যাই, তাহলে কি তোমার মান থাকবে? আবার তোমার কলিগের বোনের বিয়ে, সেখানে তোমার অন্যান্য কলিগের বউরা কত সেজেগুজে আসবে। সেখানে যদি আমি ঠিকঠাক সেজেগুজে না যাই, তবে তোমার অফিস কলিগের সামনেই তো তোমার প্রেস্টিজ পাংচার হবে, তাই না? সত্যি,
কত ভাবো আমার জন্য। ঝিলিক একটু লাজুক হেসে বলল, তুমি খাও, আমি চাটনিটা নিয়ে আসি। মনে মনে কিছুটা স্বস্তি বোধ করল অতনু। যাক বাবা, অল্প একটু বৃষ্টি হয়েই আকাশ পরিষ্কার হয়ে গেছে। বজ্রবিদ্যুৎ সহ শুরু হয়নি। এই রক্ষে প্রায় সময়ই কত রকম এবং কত সতর্কতার সাথে না ড্রিবল করে বেরোতে হয়। উফ, শুধু কি তাই, পার্লার থেকে ফিরে আসার পরে জিজ্ঞেসও করা যাবে না যে হ্যাঁ গো, কিছু ফিরেছে নাকি। তাহলেই হয় চোখ কপালে তুলে বলবে, এই কথাটা তুমি আবার জিজ্ঞেস করতে পারলে? তুমি জানো আমি তোমার মুখ চেয়েই কটা টাকাতে কিভাবে ম্যানেজ করেছি? আমার বন্ধুরা আরও কত কিছুই না করে পার্লারে এসে, কিন্তু আমি শুধু তোমার কষ্ট বুঝে ওসব করি না। না হয় আসলের মেঘের মতো মুখটা করে বলবে, এটা বলতে তোমার মুখে এতটুকু বাঁধলো না? তুমি চাইতে পারলে এভাবে। দিয়েছ তো মাত্র কটা টাকা। আমি এটা না করে ওটা না করে সেই টাকা থেকেও সামান্য কিছু বাঁচিয়ে এনেছি তোমারই সংসারের খরচের জন্য, যাতে তোমারও একটু চাপ কমে। আমি সবসময় তোমার পকেটটা খেয়াল রাখি গো। কথাগুলো শুনে অতনু তখন আবার ভিমরি খাবার উপক্রম হবে। এই তো সেদিন রাতে শুতে যাবার আগে দুটো ২,০০০, ৪টে ৫০০ আর ১৫টা ১০০ টাকা নোট ভরা মানিব্যাগটা আলমারিতে রেখে দিয়েছিল। সকালে অফিস যাবার আগে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখে ৫টা ১০০ টাকার নোট হাপিস। আপনা হতেই অতনুর চোখ দুটো রাজভোগের মতো হয়ে গিয়ে মুখ থেকে কথাটা বেরিয়ে গিয়েছিল, রাতের মধ্যেই ৫টা গান্ধীপুরো ভ্যানিস। এ তো পিসি সরকারেরও ঠাকুমা মাইরি। ঝিলিক একটু দূরেই কাজ করছিল, সঙ্গে সঙ্গে উত্তর চলে আসে, তুমি আমাকে চোর বললে? তোমাকে না জিজ্ঞেস করে আমি কোনোদিন তোমার মানিব্যাগটা ধরেছি? দিবারাত্র তোমার সংসারের জন্য খেটে খেটে শেষ পর্যন্ত এই বদনামটা আমার পাওনা ছিল গো। অতনু মনে মনে বলে, লে হালুয়া, এ তো ঠাকুর ঘরে কে, না আমি তো কলা খাইনি। ততক্ষণে ঝিলিকের দুচোখ বেয়ে শ্রাবণের ধারা নেমে গেছে। অতনুই তখন তাড়াতাড়ি ঝিলিকের কাছে গিয়ে জড়িয়ে ধরে চোরের মতো মুখ করে বলেছে, আহা, আমি কি তোমাকে কিছু বললাম নাকি? আমি কাল রাতে ভুল হিসেব করেছিলাম, সেটাই বলছিলাম তো। ঝিলিক বলেছিল, আমি কি কিছু বুঝি না নাকি? যেদিন আমি আর থাকবো না সেদিন আমার মর্মটা বুঝবে গো, এই আমি বলে দিলাম আজ। অতনু ঝিলিকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল, ছি, অমন করে বলতে নেই, আমার বুঝি কষ্ট হয় না? ঝিলিক প্রথমে ঠোঁট বেঁকিয়ে তারপর বলেছিল, বিয়ের আগে প্রেম করার সময় তো কত কথা বলেছিলে, কত স্বপ্ন দেখিয়েছিলে, কত আশা দিয়েছিলে। বিয়ের পরে তো তার ছিটেফোঁটাও দেখলাম না। এখন আর সেসব কথা তো বলোও না। তাই নিয়ে কি কখনো আমি তোমাকে কিছু বলেছি? এবার অতনু মনে মনে হেসে ফেলে বলেছিল, আরে পাগলি, ভোট হয়ে যাওয়ার পরে কেউ আবার ভোটের প্রচার করে, নাকি ভোটের আগে বলা সব কথা রাখে? যা হোক, এখন এই যাত্রায় বাঁচা গেল। খেয়ে উঠে অফিস যাবার আগে ঝিলিকের হাতে একটি গোলাপি নোট দিয়ে সবেবে একটা হাতে তুলেছে অতনু। আদর মাখানো গলায় ঝিলিকের ডাক, শোনো, বলছিলাম যে একটা শাড়ি হলেও ভালো হতো আসলে। ঝিলিক আর কিছু বলার আগেই অতনু এমনভাবে তাকালো যে ঝিলিক নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা থাক, পুজোর শাড়িটাই না হয় পরব। মামাতো বোনের বিয়েতে সবাই তো দেখেই ফেলেছে শাড়িটা, তাই বলছিলুম আর কি। অতনু আর কিছু না বলে তড়িঘড়ি হাঁটা দিল। ট্রেন তো ফেল করেইছে, এখন আরো দেরি করলে না জানি ঝোলা থেকে আর কি কি বেরোবে, কে জানে। এই তো মাইনের গোনা টাকা, তার উপর এত সব বাইনাক্কা। বন্ধু রঞ্জনের বলা কথাটা মনে পড়ে যায়। বুঝলি অতনু, স্ত্রী যদি হয় সংসারের শক্তি, তবে পুরুষ হলো সহ্য শক্তি।